সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ক্রমশ বেড়ে চলেছে বাংলাদেশে। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হিন্দু বিদ্বেষ। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজটার নাম হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সেই কলেজের গেটের সামনে মাটিতে বাংলাদেশের পতাকা রাখা, আর সেই পতাকার উপর দিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা পাড়িয়ে চলে যাচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়ায় সেটা ভীষণভাবে ভাইরাল। শুধু বাংলাদেশ বলে বলবো না, আমাদের দেশেও বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের পতাকা নিয়ে এরকম হচ্ছে। তো এই জিনিসটা কোনোভাবে কাম্য নয়। নমস্কার, আমি দীপ্তক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালবেলার খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি। আজকের খবরের কাগজে আছে বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বিগ্ন ভারত, উচ্চ পর্যায়ের বৈঠক, আজ সংসদে বিবৃতি। তো বাংলাদেশের সংখ্যালঘু যে কটা ধর্ম আছে তার মধ্যে হিন্দু হচ্ছে অন্যতম, আর তাদের উপরে নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। আর সাথে চলছে হচ্ছে গিয়ে হিন্দু বিদ্বেষ, যেটা বললাম যে বাংলাদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের বাইরে বাংলাদেশের পতাকা রাখা, মানে মাটিতে পতাকা রাখা, আর তার উপর দিয়ে মানুষ হেঁটে চলেছে। মানুষ বলতে পড়ুয়ারা হেঁটে চলেছে, আর এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেটা কোনোভাবেই কাম্য না। একটা দেশের পতাকাকে এভাবে অশ্রদ্ধা করা যায় না। সেমভাবে আমি শুধু একদিকের কথা বলবো না, আমাদের ভারতবর্ষেও বাংলাদেশের পতাকা নিয়ে অনেক এরকম কাজ হচ্ছে। কোথাও হয়তো পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও হয়তো তার উপরে অন্যরকম বাজে জিনিস করা হচ্ছে। তো সবসময় দেশের পতাকাকে রেসপেক্ট জানানো উচিত, নিজের দেশের পতাকাকে রেসপেক্ট জানানো উচিত, সাথে অন্য দেশের পতাকাকেও রেসপেক্ট জানানো উচিত। অ্যাকচুয়ালি আর বাংলাদেশে কি হয়েছিল, বাংলাদেশের যে ইসকনের যে সংগঠনের প্রধান ছিল এক সময়ের, মানে প্রাক্তন প্রধান বলা চলে এখন, তাকে হয়তো দেশ বিরোধী বা বাংলাদেশের পতাকা অবমাননা শোনা হয়েছিল, যে সনাতন পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা লাগানো হয়েছিল। সেই কারণে তাকে বাংলাদেশের পুলিশ, মানে হচ্ছে ইউনিট সরকারের পুলিশ বলা চলে, বাংলাদেশের থেকে বেশি ভালো বলা চলে হচ্ছে কি ইউনিট সরকারের পুলিশ, তারা তাকে গ্রেপ্তার করে যথারীতি জেলে ভরে দেয়। আর তার যখন বাংলাদেশ হাইকোর্টে যখন তার জামিনের জন্য বলা হয়, সেই জামিন খারিজ করে দেওয়া হয়। আর সেই জামিন খারিজ করার পর আদালত চত্বরে বিশাল বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। মানে এই কৃষ্ণ দাসের যারা অনুরাগী বা তার ফরে যারা আছে, তারা বাংলাদেশের কোর্ট চত্বরে ভিড় করে বিক্ষোভ দেখানো বা প্রতিবাদ করা শুরু করে। সেটা অনেকক্ষণ ধরে চলে। ইভেন কৃষ্ণ দাস মহাপ্রভু প্রিজন ভ্যান থেকে বলে যে সেখানে কেউ ঝামেলা করো না, সবাই, মানে পরিস্থিতি অ্যাকচুয়ালি শান্ত করতে চায়, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। তারপর বাংলাদেশ পুলিশ শুরু করে লাঠি চালানো। আর এই সময়ের মধ্যে বাংলাদেশের একজন উকিল, সরকারি উকিল সৈফুল ইসলাম বলে একজন, সে মারা যান। তাকে কে মেরেছে, হিন্দুদের পক্ষ থেকে মেরেছে নাকি মুসলিমদের পক্ষ থেকে মেরেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু মুসলিমরা এটাই ধরে নিয়েছে যে হিন্দুরাই মেরেছে। তো মুসলিমরা এর এগেনস্টে আবার একটা প্রতিবাদ শুরু করে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, মানে খারাপের থেকেও খারাপতর দিকে চলে গিয়েছে। আর এই পরিস্থিতি নিয়ে আরেকবার উদ্বেগ প্রকাশ করলো ভারত সরকার। কালকে এখানে বলেছে যে আমাদের যে রাজ্যসভার, মানে পার্লামেন্টের যে উচ্চ কক্ষ রাজ্যসভা আছে, সেখানে এই পরিস্থিতি ওঠে কালকে। সেখানে আমাদের কেন্দ্রের বিরোধী দলের একজন নেতা জিজ্ঞেস করে যে বাংলাদেশের পরিস্থিতি কেমন, কি বৃত্তান্ত, এই ব্যাপারে কেন্দ্রের সরকারের কাছে জানতে চাওয়া যায়। কেন্দ্রের সরকার সেই সময় কিছু উত্তর না দিলেও কীর্তিবর্ধন সিং বলে একজন আছেন, যিনি কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছে, বা এখানে কি বলেছে তার স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী তিনি। তো তিনি বলেছেন যে এই বাংলাদেশের যে সংখ্যালঘু যে এই সম্প্রদায়গুলো আছে, তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু পুরোপুরি বাংলাদেশ সরকারের। তো এই ব্যাপারে বাংলাদেশ সরকার কোনোভাবে ডিনাই করতে পারে না। আর হচ্ছে কি আরও কিছু বলা হয়েছে, সেখানে যে হিন্দু মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে, তারপরে ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে আক্রমণ, 2024 সালে দুর্গাপূজার সময় সাতক্ষীরা জহরেশ্বরী কালী মন্দির চুরির ঘটনা নিয়েও উদ্বেগ জানিয়েছিলেন এই কীর্তিবর্ধন সিং। আর এর প্রেক্ষিতে কালকে আমাদের দেশের যে বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর, তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আর তারই হয়তো ফলাফল আজকের সংসদের অধিবেশনে দেখা যাবে। তিনি হয়তো এই নিয়ে কিছু জানাবেন, যেটা
খুব ভাইটাল হবে। আর এই পরিস্থিতি নিয়ে কালকে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও একটা কথা বলেন। তিনি কালকে গিয়েছিলেন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের যে শপথ ছিল সেই শপথে অংশগ্রহণ করতে থাকতে। আর তিনি যখন ফেরেন তখন এয়ারপোর্টে তিনি বলেন যে এই ইস্যুটা দেশের ইস্যু, মানে আন্তর্জাতিক ইস্যু, এই ইস্যুতে তিনি কোনো রকম কথা বলতে চান না। তিনি এটা আরও বলে দেন যে এই ক্ষেত্রে দেশ যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে রাজ্য একমত। দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারি। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরেই, কোনো বর্ণের ওপরেই, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান। আর অবশেষে এই প্রসঙ্গ নিয়ে কথা বললো, মানে বাংলাদেশের এই অশান্তির পরিবেশ নিয়ে কথা বললো বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী, যে কিনা আমাদের দেশে বলা হচ্ছে দিল্লিতে নাকি রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি এই ব্যাপার নিয়ে কথা বলেন আর কি। আওয়ামী লীগের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে তার একটি বক্তব্য বা বিবৃতি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে আরও অনেক কিছু বলেছেন, যে প্রথমে বলেছিলেন সৈফুল ইসলামের যে বা যারা মেরেছে তাদের শাস্তি দিতে হবে, সেটা কোনো ধর্ম বর্ণ দেখা যাবে না, প্রপার তাকে শাস্তি দিতে হবে। আর এই যে জীবন কৃষ্ণ দাসের ব্যাপারে তিনি বলেছেন সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রাম মন্দিরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাকচুয়ালি তিনি কিন্তু ইউনিট সরকারকেই ঠুকেছেন। তো তার মানে তিনিও চান যে তিনি আবার দেশে ফিরে আসুন, তিনি আবার ক্ষমতায় আসেন। তো এইভাবে তিনি একটা তার বার্তা তার দেশবাসী মানে বাংলাদেশের কাছে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। আর বাংলাদেশের ইসকনের এক্স প্রধান বলা চলে বা কোনো একটা সংগঠনের প্রধান গ্রেপ্তার নিয়ে আর তার জামিন নাকচ করা নিয়ে যেখানে এত কিছু হয়ে গেল, আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ইসকনের এক প্রতিনিধি জানিয়ে দিলেন যে তিনি এই বাংলাদেশের ইসকনের আর কোনো সদস্য না, তাকে বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে, তার কোনো কাজের দায় নেবে না বাংলাদেশ ইসকন। চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ইসকন আর কি নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে, কারণ তাদেরও হয়তো সেখানে থাকতে হবে। তো তারা হয়তো সেদিক দিয়ে ভয় পাচ্ছে বাংলাদেশ সরকারকে, যে তারাও যদি এই জীবন কৃষ্ণ দাসের সাথে থাকে বা তার হয়ে কথা বলে, হয়তো তাদের সাথেও জীবন কৃষ্ণ দাসকে যেমন গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তাদেরও এরকমভাবে গ্রেপ্তার করা হবে। তো সেই ভয়টা হয়তো তারা পাচ্ছে। আর এই যে পরিস্থিতি, বাংলাদেশের এই অশান্তির পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশ পেরিয়ে আমাদের রাজ্যেও চলে এসেছে। কালকে এই বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে একটা মিছিল হয়, যেটা কিনা বাংলাদেশ ডেপুটি কমিশন অভিযানের বলে একটা ডাক দিয়েছিল হচ্ছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। তো শিয়ালদা স্টেশনে প্রায় 1000 থেকে 1200 লোক জড়ো হয়েছিল। তারা ঠিক করেছিল যে শিয়ালদা থেকে পার্ক সার্কাস অব্দি, মানে ওই যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে ওই অবধি যাবে, কিন্তু তার মাঝখানে বেগবাগানে পুলিশ তাদের আটকে দেয়। আর তারাই মানে যারা মিছিল করছিল তারা সেই সময় সেইখানে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড
ভাঙে, আর এর ফলে পুলিশ আর তাদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। আর সেই সময় পুলিশের একজন কর্মী বা একজন এসআই বলা চলে, হয়তো এসআই ছিলেন, নাম হচ্ছে কৃষ্ণেন্দু বিশ্বাস, তার মাথা ফেটে যায়। তো বাংলাদেশে কালকের যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এরপরে যেটা বললাম সেটা নাকি হয়েছিল। তো এই জায়গাগুলোতে একটু কি বলবো, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটা নিতে হবে, কারণ ওখানে তো অশান্তি হচ্ছে, এইখানে অশান্তিটা না করলেই নয়। তোমরা ঠিক আছে প্রতিবাদ জানাচ্ছ, কিন্তু এখানে প্রতিবাদ জানিয়ে কি হবে ওখানের জিনিস, যে মোদি যেখানে কিছু এখনো পর্যন্ত চুপ আছে, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ আছে, তো তোমরা এরকম প্রতিবাদ জানিয়ে কি হবে আলটিমেটলি? ঠিক আছে প্রতিবাদ জানানোর সবার অধিকার আছে, কিন্তু জানানোর পরে এরকম একটা ঝামেলা করার কি মানে আছে? একজনের মাথা ফেটে গেল তাতে। তো এই জিনিসগুলো একটু দেখার ব্যাপার আছে, মানে একটু বুদ্ধি খাটানোর ব্যাপার আছে। প্রতিবাদ করো, কিন্তু এইসব মানে রক্তারক্তি, মারামারি, মাথা ফাটাফাটাই এসব না। বাংলাদেশের পরিস্থিতি এখন হচ্ছে সত্যিকারের খুব খারাপ, মানে হিন্দুদের বিশেষ করে হিন্দুদের ওখানে থাকাটা প্রচণ্ডই সমস্যা হয়ে গিয়েছে, কারণ যা ভিডিও দেখছি আমি ভিডিওগুলো দিতে পারি না সেখানে, মানে যাতাভাবে হিন্দুদের ওপর, হিন্দুদের বাড়ি, হিন্দুদের শস্য ক্ষেত, ধান ক্ষেত, সব কিছু, মন্দির ফন্দির কিচ্ছু বাকি রাখছে না মুসলিমরা। তো এই অবস্থায় এখন দেখার যে আজকে সংসদে কি হয়, মানে এস জয়শঙ্কর কি বলেন, মোদি কিছু বলেন কিনা, এখন সেটার দিকে সবাই তাকিয়ে আছে। আর আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।